গণমাধ্যম মুক্ত থাকবে, স্বাধীন থাকবে, অবাধ থাকবে। আপনাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপ বা কোনো কর্মসূচি বা কোনো প্ল্যান কোনো কিছুই আমাদের নাই। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ আড্ডায়। মাই টিভির এই বিশেষ আয়োজনে আমরা একজন অতিথির সঙ্গে ঈদ এবং প্রাসঙ্গিক সমসাময়িক নানান বিষয় নিয়ে আলোচনা করব, আড্ডা দেব। আজকে আমাদের এই আড্ডায় রয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি, আমরা যদি তাকে একটু, মাননীয় সংসদ সদস্য তিনি, একই সঙ্গে এই গণমাধ্যমে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতাও রয়েছে। সেসব নিয়ে আমরা আলোচনা করব। শুরু করব ঈদ দিয়ে। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি ঈদ আড্ডায়। ধন্যবাদ আপনাকে এবং মাই টিভির দর্শকদেরকে, আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এবছর ঈদটা আপনার কেমন কাটলো? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি নতুন সংসদ সদস্য, আপনি নতুন মন্ত্রী, দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন, তার আগে দেশে ছিলেন, শৈশব আপনার দেশে কেটেছে, বাট যৌবনের একটা বড় অংশ আপনি প্রবাসে কাটিয়েছেন। এবারের এই ত্রিমুখী দায়িত্বের মধ্যে এবারের ঈদটা আপনি কেমন কাটালেন? ধন্যবাদ। প্রবাসে কাটালেও আমরা প্রতি বছরই আমি দীর্ঘ সময় বাংলাদেশে থাকতাম এবং বিভিন্ন কারণেই প্রবাসে থাকতে হয়েছে। ঈদ কাটিয়েছি বলতে গেলে এবার ঈদটা যেভাবে প্ল্যান করেছিলাম আলহামদুলিল্লাহ ওইভাবেই ওয়ার্কড অ্যাজ প্ল্যান্ড। এবং আমার মনে হয় দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ঘন পরিবেশে কোরবানির ঈদ উদযাপন করতে পেরেছে। এবং যেটা বললেন শৈশবের সাথে তো এখন তো রেসপন্সিবিলিটি চলে আসে ঈদের সাথে সাথে। ঈদের যে রেসপন্সিবিলিটিগুলো ছোটোবেলা তো আর এগুলো ছিল না, এখনের রেসপন্সিবিলিটি এবং ঈদের আমেজটা দুটার মিশ্রণে ঈদটা পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ, হ্যাপি উইথ। আপনি কি ঈদ উদযাপন করেছেন ঢাকায় নাকি গ্রামে? না, আমরা সবসময় গ্রামে ঈদ উদযাপন করতাম। আমরা একান্নবর্তী পরিবার ছিলাম। আমার আব্বা, আমার দাদি এবং আত্মীয় স্বজন সবাই আমরা গ্রামে ঈদ করতাম। আমার বোন, মা, আমরা সবাই গ্রামে ঈদ করতাম ছোটোবেলার থেকেই। এবং রাজনীতিতে আসার আগের থেকেই আমরা গ্রামে ঈদ করাটাই পছন্দ করতাম এবং স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এবং রাজনীতিতে পদার্পণের পরেই আমরা আমি যদিও পরিবারের সবাই সবসময় যেতে পারে না, স্কুল থাকে, বিভিন্ন ব্যস্ততা থাকে, তবে আমি গত 10-12 বছর ধরে গ্রামের বাড়িতেই একা ঈদ করি। এবং আব্বু যখন ছিলেন আব্বুও করতেন, বা তাছাড়া আমি একা ঈদ করি বাড়িতে। গত 10-15 বছর এবারও গ্রামেই ঈদ কাটিয়েছেন। জি। তো গ্রামে ঈদটা আপনি সকালটা শুরু করেন, সকালে উঠে নামাজ পড়ে তারপর গোসল টোসল করে ঈদের নামাজে যান। জি। হ্যাঁ, ঈদগাহে। গোসল করে তারপরে যাই ঈদগাহে। আমাদের এলাকাবাসী, নান্দেলবাসী, আমাদের গ্রামের সবার সাথে আমার পারিবারিক যে মসজিদ আছে সেখানে একটি মসজিদটির বয়স প্রায় 400 বছর। আরে, আমাদের পূর্বপুরুষরা এই মসজিদটি স্থাপন করেছিলেন। তারপর ওইখানে ঈদগাহ আছে, আমাদের পূর্বপুরুষদের কবর আছেন, আমার আব্বা আম্মা, দাদা দাদি, পূর্বপুরুষ যারা আছেন সকলেরই কবরস্থান ওইখানে। আমরা একটা জিয়ারত করি, তারপরে বাসায় এসে এলাকাবাসী আসেন, আপ্যায়ন করি। এতে ঈদের আমেজটা। মন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য হিসেবে ঢাকাতেই দীর্ঘ সময় আপনাকে থাকতে হয়। পুরো পরিবার সহই কি আপনি গ্রামে গিয়েছিলেন? এইবার কোরবানির ঈদে না, রোজার ঈদে আমরা পুরো পরিবার গেছিলাম, আমার বোনও গেছিলেন। এবার এটা সম্ভব হয়নি, আমার বাচ্চার পরীক্ষা চলছে, যার জন্য আমি একা গেছিলাম। এ লেভেলের পরীক্ষা? জিসিএসসি। হ্যাঁ। তো আর আমাদের যেই গ্রামের যেটার কথা বললেন, ওখানে আমাদের যাতায়াতটা খুব বেশি, পরিবারেও যায়, সবসময় যেতে পারে না। আর ঢাকায় যে আমি সবসময় থাকি তা না, আমি সংসদ সদস্য হওয়ার পরে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্বটা দিয়েছেন মন্ত্রণালয়ের আমাদের তো অফিস থাকে, আমি বৃহস্পতিবার চলে যাই, শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি থেকে রবিবার সকালে আবার আমি গ্রামের থেকে ডাইরেক্ট অফিসে চলে আসি। অর্থাৎ নারীর টানে আপনাকে প্রতি সপ্তাহেই দীর্ঘ সময় আপনার নির্বাচনী এলাকায় আপনার পারিবারিক যে বাসস্থান সেখানে কাটাতে হয়। নারীর টানে দায়িত্ববোধের জন্য এলাকাবাসীর বিভিন্ন সমস্যা থাকে, এলাকাবাসীর পাশে থাকতে হয়, সেই জন্যই প্রতি সপ্তাহে যাওয়া। তো এলাকার মানুষজন কি সেটা হচ্ছে নামাজের পর এসে আপনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, দলীয় নেতাকর্মী সব মিলিয়ে? দলীয় নেতাকর্মী তো আছেন, তাছাড়াও আমাদের সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা এলাকাবাসী,
মা বোনেরা তারাও আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন পরামর্শও আমি নেওয়ার জন্য প্রস্তুত থাকি। তারা আসেন, অনেকে কুশল বিনিময় করতে আসেন। ঈদ ছাড়াও তারা সবসময় আমাদের আপনি পাশে যখনই আসেন। যান তখনই তারা রাইট। আপনাকে আপনার জি কাছে ছুটে আসেন। জি। জি। তো এইবার সারাদিনেই কি এলাকায় থাকলেন? নাকি দিনের পরের অংশে আপনি ঢাকায় এসে পরিবারের সঙ্গেও কাটিয়েছেন খানিকটা সময়? না, আমি ঢাকায় আসলাম গতকালকে। সো গেছি আমি ২৪ না ২৪ তারিখ মনে হয় গেলাম। হুম। আমি ঢাকায় আসলাম ১ তারিখ। আচ্ছা, তো তার মানে পুরা এই সময়টাই ঈদে আপনার মূল পরিবার যেটা, অর্থাৎ বৃ- পারিবারিক ঐতিহ্যের জায়গায় আপনি ছিলেন, কিন্তু মূল পরিবার থেকে একটু দূরে ছিলেন। বৃহৎ পরিবার যেটা আমার নান্দেলবাসী, তাদের সাথেই ছিলাম। আচ্ছা। তো এরপরে মানে দিনের আর কাজগুলো কি করলেন? দিনে তো আপ্যায়ন, কোরবানি যেটা করার প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয় দিন কোরবানি হওয়ার পরে আম, যেটা আমরা আমাদের যারা এলাকাবাসী আছেন তাদের সাথে কৌশল বিনিময়, ঈদ শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন আমাদের এলাকায় আবার ঝড় হয়েছে। হ্যাঁ। তো আমি ওই ঝড় কবলিত এলাকায় গেলাম, ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিগ্রস্ত পাশে মানুষকে দাঁড়ালেন। পাশে দাঁড়ালাম, সহযোগিতা করলাম এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু ত্রাণ দেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ আমরা কাজে লাগালাম। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করলাম। তাছাড়া আমাদের এলাকার যে সমস্যাগুলা, এগুলা নিয়ে আমাদের সব সময় তো আসলে ধরেন ঈদের সময় কিন্তু মানুষজন কুশল বিনিময় করে চলে যায়। রাইট। তো এইবার একটু ভিন্নতা আমি করলাম যে অনেকের সমস্যা থাকে, আমি বললাম যে ঠিক আছে, যেহেতু গভীর রাত পর্যন্ত অনেকেই থাকে, এবার সমস্যার কথাগুলো আমরা ঈদের পরের দিন শুনবো। তো যেদিন ঈদ হলো তার পরের দিনই আমরা অনেক রাত সুধীজনদের পর্যন্ত, সঙ্গে সবাইকে। রাইট, হ্যাঁ। আমাদের সাংবাদিক ভাই যারা আছেন, আমাদের সাংবাদিক গণমাধ্যমের কর্মী, তাদের সাথে আমার দীর্ঘক্ষণ একটা আলাপচারিত হলো। এটা অনানুষ্ঠানিক, কিন্তু তারপরে অনেক কিছু বেরিয়ে এসছে তাদের। হ্যাঁ, সাংবাদিকরা তো আসলে তাদের চোখ দিয়ে আপনি এলাকাকে দেখলেন আর কি, সমস্যাগুলো শুনলেন। রাইট, তাদের রাইট। সমস্যাগুলো শুনলাম, এলাকাবাসীর সমস্যাগুলো শুনলাম। এটা ঈদের পরের দিন থেকে চললো। তো এভাবেই ঈদটা এবার ঈদ গ্রামে কাটালাম। আমার মনে হয় অনেক কর্মব্যস্ত সময়ে আপনি অতিক্রম করেছেন এলাকায়। একটু কি বলবেন? আপনি আপনি যদিও শুরুতে বলছেন যে আপনি প্রবাসে থাকলেও প্রায় প্রতি বছর। প্রবাসের ঈদটা কিরকম হয়? একটু ছোট করে যদি বললেন। তো প্রবাসের আসলে ঈদটা ওরকম উৎসব আমি মুখর হয় না। উৎসব মুখর না, প্লাস ওইখানে তো ধরেন প্রাণের ছোঁয়াটা বাংলাদেশের থাকে না, যদি মানুষের মিলনটা। মিলনটা থাকে না, কোনো কানেকশনটা খুব কম। হুম। কাজেই আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই বেশিরভাগ ঈদ ওখানেই কাটিয়েছি, পরীক্ষা থাকতো, আসা খুব ডিফিকাল্ট ছিল। আম, পড়ালেখা শেষ করার পর যখন কর্মজীবনে ঢুকলাম, তখন প্রায় চেষ্টা করতাম অ্যাটলিস্ট একটা ঈদ বছরে আমি যেন দেশে করি। তো সেটা অনেক সময় আমি করতে পেরেছি। তাছাড়া তারপরের যেটা হতো যে ওইখানের ঈদটা আসলে ওরকম আমেজ থাকতো না, মন পড়ে থাকতো বাংলাদেশে, যে বাংলাদেশে সবার সাথে ঈদ করব, এরকম আর কি। তো আপনি তো ঐতিহ্যগতভাবেই একটা রাজনৈতিক পরিবারের সদস্য, আপনার বাবা সংসদ সদস্য ছিলেন। সেই হিসেবেই আপনি রাজনীতিতে আসা। কিন্তু ছোটবেলা থেকে কি আপনি ভেবেছিলেন যে আপনি রাজনীতি করবেন? আম, রাজনীতি করব হয়তো এরকম পার্টিকুলারলি নট, পরিকল্পনা ছিল না। নট নেসেসারিলি, ছিলও আবার ছিলও না। হুম। কিন্তু মানুষকে যে সহযোগিতা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এরকম একটা ধারণা সবসময় আমার পারিবারিকভাবে আমরা পেতাম। এবং আমার আব্বা সবসময় বলতো, বিদেশে পড়তে যাও, যাই করো, বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে হবে। তো ওই জিনিসটা আমাদের এমবেড হয়ে গেছিল আমাদের ইয়েতে। তো ওইভাবেই আমি দেখলাম যে আস্তে আস্তে কিভাবে জানি রাজনীতির সাথে জড়িয়ে গেছি। অর্থাৎ পারিবারিকভাবে এই ব্রেইন ড্রেইনটা ঠেকানোর একটা মানে নির্দেশনা বাবার কাছ থেকেই আপনি পেয়েছিলেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যদিও দীর্ঘ সময় আমি ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম, তারপরেও কিন্তু এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমি এখন বাংলাদেশে এসে আম, সহযোগিতা করতে আপনি পারছি বলে মনে করি। আপনি বিশ্বখ্যাত একটি গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একটু বলবেন সেখানকার অভিজ্ঞতা? দেখেন, ওখানে গণমাধ্যমে থাকলেও আমি ছিলাম আইটি অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে। এটা আহ, অনেক আধুনিক, অবশ্যই বাংলাদেশ থেকে অনেক বেশি আধুনিক, টেকনোলজিক্যালি আধুনিক, ওদের ট্রেনিং অনেক বেশি। বাংলাদেশের মানুষের মেধা আমি মনে করি যে ওদের পর্যায়ে অনেক ক্ষেত্রে ওদের থেকে বেশি। কিন্তু আমাদের হয়তো গরিব দেশ, আমাদের অপরচুনিটিস কম, আমাদের টেকনোলজি কম, আমাদের ট্রেনিং কম। এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি,
ইনশাল্লাহ আমরাও বিশ্ব দরবারে খুব ভালো একটা পর্যায়ে মিডিয়াকে নিয়ে যেতে পারবো বলে মনে করি। আপনি বলছেন যে আমাদের ব্রেইন ভালো, কিন্তু টেকনোলজির ঘাটতি। আপনার সরকার এই যে গণমাধ্যমের উৎকর্ষতা সাধনে নিঃসন্দেহে আপনার মতো এরকম একজন দক্ষ অভিজ্ঞ লোককে নিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি কি আশা করেন যে এই সরকার তার পরিকল্পনার মধ্য দিয়েই বাংলাদেশে গণমাধ্যমের একটা নতুন দিগন্ত উন্মোচন করবে? অবশ্যই, শুধু গণমাধ্যম কেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে আমাদের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে। এবং আমি আশা করি এবং আমি আশাবাদী যে আমরা সফল হব ইনশাল্লাহ। শুধু টেকনোলজি না, বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি টেকনোলজিক্যালি। আমরা মিডিয়াকে ট্রেনিং এক্সেট্রা আমরা বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনাও করছি যে টেকনোলজি ট্রান্সফারের বিষয়েও, টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে তাদের অভিজ্ঞতা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তাদের বাংলাদেশ মাত্র 50-60 বছর বয়স হচ্ছে, কিন্তু যারা 150-200 বছর ধরে টেলিভিশনই চালাচ্ছে, টেলিভিশনের বয়সই 150-200, তো তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা, তাদের টেকনোলজি নেওয়াটা, অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পারবো। এবং আমি তো বাংলাদেশি, আপনি যেটা বারবার বলছেন যে বিশ্ব গণমাধ্যমে একটি কাজ করেছি, আমি তো বাংলাদেশেই ট্রেন্ড, আমি তো বাংলাদেশি মানুষ, আমার রক্ত বাংলাদেশে। আমরা অবশ্যই, আমি যদি করতে পারি, অবশ্যই বাংলাদেশের সকল মানুষই করতে পারবে। তবে আমাদের রাইট ট্রেনিংটা দরকার, আমাদের রাইট অপরচুনিটিটা দরকার। আমাদের দেশেও তো গণমাধ্যম, আমরা যদি টেলিভিশন মাধ্যমের কথা বলি, আগে একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল, তারপর আস্তে 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 করে অনেক দূর বিকশিত হয়েছে। প্রাইভেট টেলিভিশনগুলো এখন অনেক ভালো করছে এবং বিটিভিকে অনেক ক্ষেত্রে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে। বিটিভির আধুনিকায়ন এবং প্রাইভেট টেলিভিশনের আধুনিকায়নে আপনার সরকারের পরিকল্পনা কি? বিটিভির আধুনিকায়ন বলতে, বিটিভি যেই পজিশনে এখন স্ট্যান্ড করে, আমরা তো আসলাম 104-5 দিন হলো মাত্র। সঠিক, একদম, হ্যাঁ। তো বিটিভি আমি আসলে পাস্ট নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি চেষ্টা করি যে আমরা ভবিষ্যতে কি করব। তারপর অতীতটা টানতে হয়। এই কারণে বিটিভির গত 16-17 বছর বিটিভির কোনো প্রোগ্রেস হয়নি এবং ইন এ প্ল্যান্ড ম্যানার বিটিভিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা চেষ্টা করছি বিটিভির সেই হারানো বিটিভিকে আমরা ফিরিয়ে আনার জন্য, মানুষের হারানো যে আস্থাটা ছিল বিটিভির উপরে, সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এটা তো আপনি বিটিভির আস্থা ফেরানোর কথা বলছেন। অন্য গণমাধ্যম, অন্য টেলিভিশনগুলোতে আগে যে ধরনের মানে নানামুখী চাপের মধ্যে কাজ করতে হতো, আমার মনে হয় সেটা হচ্ছে, আমি একটি গণমাধ্যমের শীর্ষ পদে আছি, আমরা তো এখন দেখছি যে বাংলাদেশের গণমাধ্যম এই বর্তমান সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করছে। আবার সেরকম খবরদারি কিংবা কর্তৃত্ব কিংবা মানে পর্দার অন্তরাল থেকে আদেশ নির্দেশের মধ্য দিয়ে মানে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবার কোনো উদ্যোগ আপনার সরকার নেবে কিনা? দেখেন, কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। আপনারা কি 104-5 দিন যা হলো বর্তমান সরকারের, আপনারা কি কোনো চাপ অনুভব করেছেন? না, কোথাও থেকে কোনো ধরনের চাপ অনুভব করিনি। কাউকে কি আমরা কখনো বলেছি এই নিউজটা বাদ দিবেন, যাবে না? আপনাদের কোনো এজেন্সি কি আপনাদের গণমাধ্যম, আপনাদের টেলিভিশন চ্যানেল বা রেডিও বা নিউজ পেপারে গিয়ে কি হস্তক্ষেপ করেছে? আমরা দেখিনি বা শুনিও নি এরকম কোনো উদ্যোগের কথা। এক্স্যাক্টলি, যেহেতু শুনেননি, দেখেননি, আমি এক্সপেক্ট করি এবং আমাদের এই পরিকল্পনাই আছে আপনাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার। গণমাধ্যম মুক্ত থাকবে, স্বাধীন থাকবে, অবাধ থাকবে এবং আপনাদের কাছ থেকে নিরপেক্ষতাটাও আমরা আশা করি। আমাদের পজিটিভ কাজগুলো আপনারা আমাদেরকে প্রশংসা করবেন, আমরা এনকারেজড হব। আমাদের যদি কোনো ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন যেন আমরা শুধরাতে পারি। এবং আপনাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপ বা কোনো কর্মসূচি বা কোনো প্ল্যান, কোনো কিছুই আমাদের নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন কিছুদিন আগে আপনাদের সম্পাদক পরিষদের সাথে বা টেলিভিশন ওনার্সদের সাথে, অ্যাসোসিয়েশনের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছেন এবং এভরি 3 to 4 months আমরা পরিকল্পনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সম্পাদক পরিষদ আলাপ আলোচনা করতে পারবেন। তারা নিজেরাই কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা এরকম পদক্ষেপ কখনোই তারা দেখেননি গত 15-20 বছরে। কাজে এই যে একটা সেতুবন্ধন সৃষ্টি হলো, আমরা আশা করি এটা অব্যাহত থাকবে এবং আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই। আপনারাও দেশের জন্য কাজ করছেন, আমরাও দেশের জন্য কাজ করছি। সো একটা টিম হিসাবে কাজ করলে বাংলাদেশের জন্য এটা ভালো এবং বাংলাদেশ এগিয়ে যেতে আরও সহজ হবে।
আমাকে বলেন সুস্থ মস্তিষ্কে কে চাবে গণমাধ্যম হোক আর যেই হোক, যেই সম্প্রদায় হোক, যেই গোষ্ঠী হোক, যেই অ্যাসোসিয়েশন হোক, সরকার কেন তাদেরকে খেপাতে চাবে? একটা সুস্থ মস্তিষ্কের সরকার তো এটা চাবে না। অতীতে হয়েছে, কারণ তারা কতটুকুন সুস্থ ছিল এটা তো পরবর্তীতে সবাই জানতে পেরেছে। আপনি নিজেও একটু আগে বলছিলেন যে আপনি একটি সামান্য প্রশ্ন করার কারণে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এবং প্রশ্নটা কি ছিল সেটা হচ্ছে মানে আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি প্রশ্নটি ছিল যে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী, দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ট্রিটমেন্ট নিয়ে আপনি কোনো বিশেষ উদ্যোগ নেবেন কিনা। এরকম লেভেলের একজন ব্যক্তি, যিনি মৃত্যুসজ্জায়, যিনি কঠিন, তার ট্রিটমেন্ট নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে। এই প্রশ্নটি করবার কারণে মানে আপনি 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 জানেন পুরো বিষয়টি, যেহেতু জানেন, আমার মনে হয় যে আমরা যদি ক্ষেত্রটাকে আরেকটু সম্প্রচার করি, এখন এই সময়ের সোশ্যাল মিডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার একটা মিথ্যা, অসত্য, অপপ্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এখন অনেক মানে বিপর্যয় ডেকে আনবার মতো অনেক ঘটনা ঘটে। এই সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার সরকারের পরিকল্পনা কি? দেখেন, আপনি যথার্থই বলেছেন, সোশ্যাল মিডিয়া একটা ভাইটাল রোল প্লে করে আজকাল যে কোনো দেশে। আমাদের দেশে ছাড়াও অন্যান্য দেশেও কিন্তু এটা একটা আম, মানে আপনাদের এটা ফাংশনাল টুলস হিসাবে কাজ করে। ফাংশনাল টুল ছাড়াও, ফাংশনাল টুল তো আছেই, এটা ছাড়াও ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য একটা বড় মাধ্যম। এই প্ল্যাটফর্মে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা ব্যাপক আকারে হতে পারে বা সুযোগ আছে, অনেক ক্ষেত্রে হচ্ছেও। আমাদের সরকার, আমাদের মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন কমব্যাট করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বৃহৎ একটি পরিকল্পনা গ্রহণ করেছি। তবে মানুষের সচেতন থাকতে হবে এবং এই সচেতনতাটা প্রয়োজন বলে আমরা মনে করি। কোন ফ্যাক্ট ফাইন্ডিংসগুলা করা উচিত, কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট, এটাও মানুষের অবশ্যই এটা খোঁজা উচিত বা জানা উচিত। আমরা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে যেই পদক্ষেপগুলো গ্রহণ করছি, আশা করি অনেক ক্ষেত্রেই মানুষ কারেক্ট ইনফরমেশনটা জানতে পারবে। তবে এখানে কিন্তু মিডিয়ারও একটা বিষয়, বড় রোল আছে। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যে শুধু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু অনলাইন বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যেও অনেক সময় হচ্ছে, অনেক সময় হচ্ছে। কিন্তু অনেক সময় যে জেনে হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়াতে তা কিন্তু না, অনেক সময় ভুলবশত হয়ে যেতে পারে। তো আমরা যেটা চাচ্ছি যে একটু আগে যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামস চালু করার জন্য, এটা আপনারা প্রাইভেট সেক্টরেও হতে পারে, গণমাধ্যমরা নিজেরাও করতে পারেন এবং সরকারের পক্ষ থেকেও হতে পারে। আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছি, বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছি এবং কিভাবে এটা আমরা সহযোগিতা পেতে পারি, তারা কিভাবে সহযোগিতা করতে পারে টেকনোলজিক্যালি অ্যান্ড ট্রেনিং ওয়াইজ, নট নেসেসারিলি ফাইন্যান্সিয়ালি, কীভাবে সহযোগিতা করতে পারে আমরা সেদিকে নজর দিচ্ছি। তাছাড়া এআই একটা বড় চাঙ্ক অফ এআই কন্ট্রোল করে। তো এআই এর মাধ্যমে, এআই কিন্তু আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আপনি এআই ইউজ করতে পারেন ফর পজিটিভ অ্যাক্টিভিটিস উইচ ইজ লিগালি, মরালি, ইমোশনালি কারেক্ট। আবার ইমমরাল অ্যাক্টিভিটিসের জন্য আপনি এআই ইউজ করতে পারেন। এখন কে ইউজ করছে, কিভাবে ইউজ করছে, সেটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। এবং আমরা এই বিষয়ে বাংলাদেশ সরকার আপনি অনেকটা ওই রকম বলছেন যে একটা ছুরি, এটা যদি একজন সার্জনের কাছে থাকে ওইটা অপারেশনে লাগবে, আর একজন ছিনতাইকারীর কাছে থাকলে ওইটা বিপজ্জনক একটা অস্ত্র। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিন্তু মোরলেস অনেক কিছুই এরকম। আপনি কিভাবে এআই ইউজ করছেন এটা ডিপেন্ড করে। কিভাবে আপনি একটা ইনফরমেশন ইউজ করছেন, আপনার হেডলাইনটা কি হচ্ছে। হয়তো একটা হেডলাইন দিলেন, কিন্তু হেডলাইনের খুব মানে অ্যাট্রাকটিভ হেডলাইন, কিন্তু আপনি ভিতরে পড়ে দেখলেন যে হেডলাইনের সাথে এটা কিছু মিল নাই। বাট আপনি হেডলাইনটা দিচ্ছে ওইভাবে মিস ইনফরমেশনটা যে আপনার অ্যাট্রাক্ট করার জন্য পিপল যেন ওই ইয়েটা পড়ে, মানুষ যেন ওই নিউজটা পড়ে বা ওই আর্টিকেলটা পড়ে। তো বিশেষ করে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এরকম কোনো কিছু করছে না। করছে কারা? ভূফর কিছু ইয়ে আছে, মানুষ যারা মিডিয়াকে নামধারী, আসলে মিডিয়া না,
তারা এরকম করছে। আমরা আপনাদের সম্পাদক পরিষদের সাথে কথা বলেছি, সিনিয়র জার্নালিস্ট যারা তাদের সাথে কথা বলেছি, এবং জার্নালিস্ট নেতৃবৃন্দ যারা তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছি, এবং তারাও একটু উদ্বেগ প্রকাশ করেছেন যে যারা মিডিয়ার নামধারী কিন্তু আসলে মিডিয়া না, তারা এগুলো চালাচ্ছে, ভিউজ বাড়াচ্ছে। তো এই দিকে আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি এবং একসাথে কাজ করতে পারবো বলে আমি আশাবাদী। আমারও সেরকম মনে হয়। আমরা তো মিডিয়া নিয়ে কথা বললাম। আপনি একজন রাজনৈতিক নেতা, কর্মী, সংসদ সদস্য। সেই হিসেবে বাংলাদেশের রাজনীতিটা আম, জুলাই অভ্যুত্থান পরবর্তী এবং জুলাই অভ্যুত্থানের আগে আপনি যদি বিবেচনা করেন, আমরা শুরুতে কিছুদিন সুস্থ রাজনীতির চর্চা দেখেছি, কিন্তু অতি সম্প্রতি 2-4টি 5টি 10টি বিচ্ছিন্ন ঘটনা, আমরা বলবো না, পরিকল্পিত ঘটনাও হতে পারে, যে এখন আবার অসহিষ্ণু হয়ে উঠছে। এই আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণের হুমকি বা এই ধরনের যে বিষয়গুলো, এটা কিভাবে দেখেন আপনি? আম, দেখেন, রাজনীতিটা মানুষের জন্য। আপনি একটা বলছেন যেটা আমি রাজনৈতিক নেতা, আমি আসলে রাজনৈতিক কর্মী। আমি রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কর্মী হিসাবেই, বিশেষ করে আমার নান্দেলবাসীর কর্মী হিসাবেই রাজনীতিতে এগিয়ে যেতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, সহযোগিতা করতে চাই। সেকেন্ড পয়েন্ট যেটা বললেন, অসহিষ্ণু হয়ে আসছে রাজনৈতিক অঙ্গন, আমার মনে হয় না। সব বাক স্বাধীনতা আছে, এটাও তো একটা গণতন্ত্র। গত 17 বছর কিন্তু আমরা এই গণতন্ত্র কথাই বলা পাইনি, যেত না, কথা হ্যাঁ। বলা যায়নি, সাধারণ কথাও বলা যায়নি। প্রত্যেকটা কথা মানে সেন্সার্ড, অর এমনভাবে বলতে হতো যে এই যে দেখেন আজকে আমরা এখানে আসতে পেরেছি, আমরা কিন্তু বিভিন্ন টক শোতে আমন্ত্রণ পেলেও যেতে পারতাম না, আমাদেরকে বলা হতো, ফোন করে বলা হতো যেতে পারবেন না। তো এই যে স্বাধীনতা না, এটা মানুষের, যেমন একদিকে আপনারা যারা অতিথি হন তাদেরকে বলা হতো, আর একদিকে আমরা যারা আমন্ত্রণ জানাই আমাদেরকেও বলা হয়তো অমুককে ডাকা যাবে না, অমুককে ডাকা যাবে না, অমুককে ডাকা যাবে না। জি, এই বাস্তবতার মুখোমুখি আমরাও ছিলাম। জি। তো এই অবস্থা কিন্তু এখন নাই। সবার বাক স্বাধীনতা আছে, মানুষ যেটা বলতে চায় এক্সপ্রেস করতে পারছে, বলতে পারছে। আমাদের সরকার চায় বাক স্বাধীনতা, আমাদের সরকার চায় গণতন্ত্র সমুন্নত থাকুক, যে গণতন্ত্র দীর্ঘদিন পরে প্রতিষ্ঠিত হয়েছে। তো এইটার জন্য যে আমাদেরকে আক্রমণ করতে হবে সেই মনোভাব মাননীয় প্রধানমন্ত্রী নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেটা পছন্দও করেন না, এবং আমাদেরকেও তেমন কোনো নির্দেশনা দেননি, বা কাউকে নির্দেশনা দেওয়ার মানসিকতা ওনার নাই, বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাই যে কাউকে আক্রমণ করতে হবে, আক্রমণাত্মক ভূমিকা রাখতে হবে, কারোর বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা। তবে এটাও ঠিক যে কে কিভাবে আচরণ করবে সেটা যেরকম তার রাজনৈতিক দলের শিক্ষা, সেটা আমি মনে করি পরিবার থেকেও কিছুটা আমরা শিখি, যে কিভাবে মানুষের সাথে বা রাজনৈতিক বিরোধী দলকে কিভাবে, বিরোধী মতাদর্শের নেতৃবৃন্দকে বা কর্মীকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, সেটা মানে আমাদের ব্যক্তি, ম্যান টু ম্যান ভ্যারি করে। বাংলাদেশের রাজনীতির যে একটা বড় গুণগত পরিবর্তন, এটি তো নির্বাচন পরবর্তী। আমরা এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন কনফার্ম যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তিনি যখন বিরোধী দলের নেতার বাসায় গেলেন, কিংবা তৃতীয় যে দলটি এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যখন গেলেন, তখনই তো একটা নতুন, মানে একটা ভাইব্রেন্ট একটা ঢেউ উঠছে পুরো দেশে, যে একটা নতুন রাজনীতির সূচনা হতে যাচ্ছে। সেই রাজনীতিতে এই যে পরস্পরকে আক্রমণ, কটাক্ষ করা, মানে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করা, এটা কোনোভাবেই তো কাম্য হতে পারে না। দেখেন, রাজনৈতিক পরিপক্কতার অনেকের অভাব থাকতে পারে। অনেকে যদি মনে করেন যে আমার বিরোধী দল বা আমার বিরোধী মতাদর্শের কাউকে আমি একটা কটাক্ষ বা একটা কটু কথা বা একটা অসম্মানজনক কথা বললে পরে সে অনেক বড় হিরো হয়ে যাবে বা বড় নেতা হয়ে যাবে, তা কিন্তু না। মানুষ কিন্তু আজকাল বুঝে যে কার লেভেল কোথায়, কার স্ট্যান্ডার্ড কোথায়। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো করছেন নিজের থেকেই করছেন। আপনি কি বাংলাদেশে কোনো দিন দেখেছেন যে কোনো দেশের প্রধানমন্ত্রী রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকেন? না। কোনো দিন কি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে কোনো দিন সারা ঢাকা শহর ঘুরে বেরিয়েছেন যে দেখার জন্য কোথায় ঈদের দিন বর্জ্য ফেলা হচ্ছে, পদক্ষেপ নিয়েছেন? কোনোদিন আমরা এগুলো দেখিনি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এগুলো করছেন। এই যে কুরবানিতে বর্জ্য অপসারণের কার্যক্রম স্বয়ং 4 ঘন্টা রাস্তায় থেকে তিনি তদারকি করেছেন, দেখেছেন।
ও মানে যারা দায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশনের তিনি নির্দেশনা দিয়েছেন। এটি আসলে নগরবাসী কিন্তু খুবই মানে গ্রহণ করেছে। একটা ভালো উদ্যোগ হিসেবে তারা বিবেচনা করছে। জি, শুধু উদ্বেগটা বিষয়টা হচ্ছে কি এটা উনার হি মানে অ্যাজ আ পারসন উনি ওরকমই। এটা কিন্তু উনার এই যে অনেক সময় বলে যে এটা পলিটিক্যালি এরকম কিছু কিন্তু না। উনি কিন্তু মিডিয়া দেখে বলতে পারতেন। এটা কিন্তু রাস্তা থেকে আমরা অনেকে ভিডিও করে ছেড়েছে বলেই মিডিয়া জানতে পেরেছে। রাইট। There was no media with him. There was no media that was invited যে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন ঢাকা শহরের বর্জ্যর ব্যবস্থা কি হচ্ছে দেখার জন্য মিডিয়া আসো তা কিন্তু না। ও মানুষ দেখে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, নিউজ কভারেজ হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তো উনি কিন্তু নিজেই নিজ উদ্যোগেই গেছেন। এখানে কোনো শিডিউলড প্রোগ্রাম ছিল না। এখানে কেউ ওনাকে বলেওনি যে ওখানে যান। উনি নিজের থেকে গেছেন। এরকম অনেক ছোট, ছোট অনেক কিছু দেখেন আমাদের এই যে বিদ্যুতের, আপনি কি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর আমি নিজে দেখেছি সংসদের উনার যেই অফিস আছে প্রধানমন্ত্রীর অফিস সংসদে, এখানে উনি যে এক্সট্রা এসি বা ফ্যান এগুলো ছাড়েন না, উনি জানলা খুলে রাখেন। উনি অপচয় পছন্দ করেন না। আপনি জানেন বিগত সরকারগুলোতে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা সরকারি দপ্তরে যখন প্রধানমন্ত্রী সচিবালয়ে সরকারি দপ্তর না সচিবালয়ে যেই লাঞ্চের যেই বিষয়টা ছিল, যেই টাকাটা বরাদ্দ ছিল একজনের জন্য, এটা ইট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে কিন্তু সীমিত করে দিয়েছেন। 100 টাকার নিচে নিয়ে এসেছেন। হুম। তো এই যে কোটি কোটি টাকা এইভাবে লুটপাট হয়েছেন, উনি চেষ্টা করছেন এই লুটপাট গুলা কাটিয়ে উঠে কিভাবে বাংলাদেশকে আবার ব্যয় স্বাবলম্বী সাশ্রয় করা করে যায়। সেইটি মানে উন্নয়নের কাজে ব্যয় করবার একটা পরিকল্পনা তার। জি, ব্যয় সাশ্রয় করছেন, অপচয় বন্ধ রোধ করছেন। করছেন, রোধ করছেন, প্লাস উনি চেষ্টা দুর্নীতির করছেন বিষয়টিও যদি একটু বলেন। জিরো টলারেন্স দুর্নীতি, জিরো টলারেন্স চাঁদাবাজিতে আমরা চেষ্টা করছি। হুম। এখন দেখেন একদিনেই কিন্তু সব চেঞ্জ করা সমস্যার সম্ভব। সমাধান পসিবল না। আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা চেষ্টা করছি এবং আমরা সফল হব বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানে লাইট ফ্যান কম ইউজ করার জন্য জানালা খুলে রাখেন, ফ্যান ছেড়ে বাতাস নেন। এই যে পরিবর্তনটা সংসদীয় যেহেতু আপনি একজন নতুন সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু প্রথমবারের মতো সংসদ সদস্য। এই বাস্তবতায় এই সংসদের একটা অধিবেশন হলো, এই 7 তারিখ থেকে শুরু হচ্ছে আবার বাজেট বাজেট। অধিবেশন। পুরো সংসদটাকে সংসদীয় চর্চাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। খুবই প্রাণবন্ত এবং আমরা যেই ডেমোক্রেসিটা আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যার জন্য, আমরা মনে হয় এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখন এটা সমুন্নত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, শুধু সংসদের অফিস না, উনি কিন্তু টেম্পারেচারটা এসি টেম্পারেচারটাও সারা আমাদের যেই মন্ত্রণালয়ের অফিসগুলো আছে নির্দেশনা দিয়েছেন ওনার নিজের কার্যালয়ে যে এটি একটু বাড়িয়ে রাখার জন্য যেন বিদ্যুৎ সাশ্রয় হয়। যে এত ঠান্ডা তো দরকার নাই, যেটা রুম টেম্পারেচার রাখার সেই টেম্পারেচারটা রাখার জন্য। তো এখানে কিন্তু ব্যাপক পরিমাণ একটা অর্থ আমাদের সাশ্রয় হচ্ছে, অপচয় রোধ হচ্ছে। তাছাড়া আপনি দেখবেন বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর, এই বহর আমরা আগে দেখতাম 30, 40, 50, 60টা গাড়ি বহর থাকতো প্রধানমন্ত্রীর। এখন কিন্তু উনি একদম সীমিত করে ফেলেছেন। সিগন্যালে দাঁড়াচ্ছেন একটু আগে যেটা বললাম। উনি বাসে করে চলাচল করছেন। হ্যাঁ, ওনার নির্ধারিত বাস আছে। এই বাসে করে ওনার টিমকে নিয়ে উনি বিভিন্ন জেলায়, উপজেলায় উনি ঘুরে বেড়াচ্ছেন। তো এই সাশ্রয়গুলা, এই যে আমাদের যেই একটা নতুন একটা উন্মোচিত হলো, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিন্তু শুরু করেছেন। সংসদ সদস্যের জন্য গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ির যে বিষয়টি, সংসদ সদস্যের জন্য শুধু ট্যাক্স ফ্রি গাড়িটা বন্ধ করেছেন তা কিন্তু না। ইভেন ফর আমরা কিন্তু মাননীয় সংসদ সদস্যরা আগে প্রিভিলেজড জন্য কোটায় প্লট পেতেন, সেটাও কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন এবং আইন হয়েছে এটার জন্য। এই আইন সংসদে পাশ করা হয়েছে। তো এরকম অনেক কিছুই মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন এবং আমরা আশাবাদী ওনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সংসদীয় গণতন্ত্রে তো বিরোধী দলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাদের কি ভূমিকা লক্ষ্য করছেন? আম, ওনারা ভূমিকা রাখছেন সংসদে যখন ওনাদের সুযোগ হচ্ছে, ওনারা ভূমিকা রাখতে পারছেন এবং আমরাও মাননীয় স্পিকার যখন সংসদে থাকেন, স্পিকার ডেপুটি স্পিকার তারাও কিন্তু সুযোগ দিচ্ছেন। আনুপাতিক হারে তাদেরকে কিন্তু সেম অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হয় যেটা আনুপাতিক হারে তাদের জন্য প্রাপ্য।
এরকম কিন্তু না যে বরং অনেক তারা সময় তার চেয়ে অনেক বেশি সময় পাচ্ছে। অনেক সময় পাচ্ছেন, আমরা ফিল করি অনেক সময় পাচ্ছেন, অনেক সময় পয়েন্ট অফ অর্ডারে তারা দাঁড়াচ্ছেন, জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলছেন। দেখেন, আমরা এই যে আমাদের জ্বালানি সংকটের সময় একটি বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট ছিল, মাননীয় প্রধানমন্ত্রী একটা টিম করে দিয়েছিলেন, একটা কমিটি করে দিয়েছেন। এই কমিটির মধ্যে বিরোধী দলের সদস্যদেরকে রেখেছেন এবং বিরোধী দলের সদস্যরাই নামগুলো দিয়েছেন। তো এটা কিন্তু বাংলাদেশের প্রথম। তো এরকম চর্চা কিন্তু বিরোধী দল এবং সরকারি দলের চর্চাগুলো কিন্তু আগে কখনো দেখি নেই আমরা। তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এরকম চর্চা দেখতে পাচ্ছি এবং জনগণ আশাবাদী, আমরা আশাবাদী। অনেক সময় বাইরের আমাদের সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলেন যে এই চেঞ্জগুলো তারা হতবাক হয়ে যান, তারা অবাক হয়ে যান যে এরকম আমরা কখনো আশাও করিনি, কিন্তু তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী এইটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। উনি নিজস্ব গাড়ি ব্যবহার করছেন, উনি নিজের গাড়ির মধ্যে জ্বালানি তেল ওনার নিজে ব্যবহার করছেন। তো এই যে আমূল একটা পরিবর্তন, জনগণ তো এটাই চাচ্ছে। আমরা আগে কি দেখতাম, ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরের রাস্তা ব্লক করে প্রধানমন্ত্রী যাতায়াত করবেন কোন কবে সেটার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় আমরা আটকিয়ে থাকতাম। অনেক সময় রুগী হাসপাতালে নেওয়া যেত না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন অফিসে দেরি করে যাওয়ার জন্য, কারণ মাননীয় এই যে প্রধানমন্ত্রী রাস্তা আটকিয়ে রাখতেন। কিন্তু আমরা কিন্তু এটা এখন দেখি না। প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল হলে যান এবং রেড সিগন্যাল হলে থামেন, রাস্তা বন্ধ করে রাখা নিষেধ রয়েছে। তো এই জিনিসগুলাই কিন্তু জনগণের প্রধানমন্ত্রী যে উনি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং জনগণও, উনি যে জনগণের লিডার, জনগণের প্রধানমন্ত্রী, জনগণের সেবক, এটা প্রমাণিত হয়েছে। আর একটি বিষয়, সরকারের জবাবদিহিতার একটা মূল কেন্দ্রবিন্দু সংসদ এবং সংসদীয় কমিটিগুলো মন্ত্রণালয়ের জবাবদিহিতা সুনিশ্চিত করে। তো এই কমিটিগুলো প্রথম অধিবেশনে হয়নি, দ্বিতীয় অধিবেশনে হবে, সেখানে কোনো বৈচিত্র্য আমরা লক্ষ্য করব? নিয়ম নীতির আলোকেই এটা করা হবে। আমরা তো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, যদিও সেটা এখন পর্যন্ত তারা এই বিষয়ে সম্মত হননি বা এই বিষয়ে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সংবিধান সংশোধন কমিটিতেও এখনো বিরোধী দল নাম দেয়নি, এরকমও তো কথা বললেন আইনমন্ত্রী। নাম দিলে অবশ্যই আমরা রাখবো, এবং শুধু সেটা না, সংসদীয় কমিটি যেগুলো বলছেন, সংসদীয় কমিটিতেও আমরা আসলে আমাদের যে সংরক্ষিত মহিলা আসনগুলো সেগুলো তো মাত্র পূরণ হলো। তারপরে আমরা এখন অচিরেই সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকেও নিশ্চয়ই সভাপতি হিসেবে কেউ কেউ থাকবেন। আমরা তো প্রস্তাব করতে পারি, কিন্তু ওনাদের তো অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, ওনারা অ্যাকসেপ্ট করলে অবশ্যই থাকবেন হয়তো। আমার মনে হয় সেই ক্ষেত্রে এই কমিটিগুলো একটা ভিন্নতা আনবে এবং জবাবদিহিতার মানে একটা গুরুদায়িত্ব তারা পালন করতে পারবে বলে আপনি মনে করেন? অবশ্যই। দেখেন, আমরা কিন্তু বিরোধী দল ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন অধ্যায় সূচনা করেছেন। সেটি হচ্ছে আমাদের যে সংসদীয় দলের যে সভা হয়, এই সভার মধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি স্লট রাখেন যেখানে মন্ত্রীরা, যারা মন্ত্রী না, সংসদ সদস্য, তাদের কিন্তু প্রশ্নের জবাব দিবেন, তাদের মন্ত্রণালয়ের একটা ব্রিফিং দিবেন এবং এখান থেকে সংসদীয় সভায় যারাই আছেন তারাই প্রশ্ন করতে পারেন মন্ত্রীদেরকে। তো মন্ত্রীদেরকেও কিন্তু এমপি সাহেবদের, দলীয় এমপি সাহেবদের মুখোমুখি করছেন, জবাবদিহিতার আওতায় আনছেন। তো ইটস নট যে শুধু বিরোধী দলের সম্মুখে জবাবদিহি করতে হবে, আমরা কিন্তু নিজেদের দলের ভিতরেও একটা গণতান্ত্রিক চর্চা, বহুমাত্রিক জবাবদিহিতার মানে সুযোগ সৃষ্টি করা হচ্ছে। দ্যাটস রাইট। তো এটা কিন্তু কোনোদিন হয়নি, আমি কোনোদিন শুনিনি। জানেন, আমার আব্বাও এমপি ছিলেন, আমরা এটা কখনো শুনিনি। এবং অন্যান্য দলও আছে, তাদের মধ্যেও কিন্তু আমরা এই চর্চাটা দেখিনি। এইবার এই ভিন্নতাটা আমরা দেখলাম এবং এটাতে আমার মনে হয় সরকার উপকৃত হচ্ছে। মন্ত্রী মহোদয়রাও, তারাও জানতে পারছেন যে তাদের মন্ত্রণালয়টাকে কিভাবে আরও সুন্দর করে করা যায়। তাছাড়া ওপিনিয়ন আরও নেওয়ার ফলে যেটা হচ্ছে যে তারাও এই সুযোগগুলো কাজে লাগিয়ে, পরামর্শগুলো কাজে লাগাতে পারছেন। এই যে অপতৎপরতা, অপকর্ম, নানান ধরনের, এর পেছনে মাদক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকার কি ভাবছে? দেখেন, মাদক একটা দেশব্যাপী, পৃথিবীব্যাপী একটা সমস্যা এবং এই মাদক কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে, রুট কজটা আমরা ফাইন্ড করতে হবে। রুট কজ ফাইন্ড করার পরেই আমরা কিন্তু খুব ইজিলি এটা মোকাবেলা
করার জন্য আমাদের সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তারা কাজ করে চলছেন। মাদক অনেকাংশে কিছুটা হলেও কমেছে এবং অনেকাংশে কমানোর জন্য খুব দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা আইন পরিবর্তনের চেষ্টা করছি, রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের জন্য চেষ্টা করছি। দেখেন, একটা যদিও এটার সাথে কমপ্লিটলি সিমিলার না, তারপরেও আপনারা জানেন নতুন করে স্পোর্টস নামে একটি নতুন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে বা আমরা যদি তরুণ প্রজন্মকে একটা অল্টারনেটিভ না দেই, এরকমও তো হতে পারে যে তারা মাদক বা এক্সেট্রা এগুলোর সাথে অপকর্মের সাথে জড়িত হচ্ছে বিকজ দে ডোন্ট হ্যাভ এনিওয়্যার এলস টু গো, দে ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু ডু। তো এই নতুন করে স্পোর্টস আমরা আমার মন্ত্রণালয় থেকেই করছি, নতুন মুখের সন্ধানে এরকম কর্মসূচি যদি আমরা হাতে নেই, আস্তে আস্তে তারা এঙ্গেজড থাকবে যে ভালো কাজের জন্য, তখন অপকর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে পারবে বলে বিশ্বাস করি। খুবই ভালো লাগলো, আপনি একজন নতুন সংসদ সদস্য, নতুন মন্ত্রী। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের প্রতি এই ঈদের বিশেষ আয়োজনে আপনার কি আহ্বান থাকবে? আমার আহ্বান থাকবে, নতুন প্রজন্ম যেভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চায়, যারা গড়ে তুলতে চায় তারা যেন এটাতে পার্টিসিপেট করে, তারা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা গ্রহণ করছি, তারা যেই বাংলাদেশকে দেখতে চায় তারা যেন এই বাংলাদেশের জন্য কাজ করে যায়, বাংলাদেশকে উজ্জ্বল একটি পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করার জন্য তারা এগিয়ে আসুক। অসংখ্য ধন্যবাদ ইয়াসের খান চৌধুরী, আমাদের এখানে এসে অনেকগুলো মূল্যবান কথা বলবার জন্য। আমার মনে হয় দর্শকরাও অনেক তথ্য আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে, এই আড্ডার মধ্য দিয়েই বেরিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য যে বিষয়টির প্রতি আলোকপাত করেছেন, যে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা নতুন নতুন পরিকল্পনা নিচ্ছেন, সেই পরিকল্পনার সঙ্গে নতুন প্রজন্মকে সামিল হতে হবে, তাদেরকেই সেই পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বাস্তবায়ন করে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমাদেরও স্বপ্ন থাকবে সেই বাংলাদেশ বিনির্মাণ হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ঈদ আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।